গতকাল মোহনবাগান সুপার জায়ান্টসের যে খেলাটা আমরা দেখলাম ওড়িশা এফসির এগেনস্টে, সেই খেলাটা কার কতটা ভালো লেগেছে বা কার কতটা খারাপ লেগেছে আমি জানি না। আমার পার্সোনালি খুব একটা ভালো লাগেনি। ম্যাচটা শুরু থেকেই আমার মনে হয়েছিল যে মোহনবাগানের প্লেয়াররা খুব ডিফেন্সিভ মাইন্ডসেট নিয়ে খেলতে নেমেছিল। এটা আমার অবজারভেশন, বাকিদের অবজারভেশন আলাদা হতেই পারে, বাট আমার মনে হয়েছে যে খুব ডিফেন্সিভ অ্যাপ্রোচ কিন্তু ছিল মোহনবাগান সুপার জায়ান্টসের গতকালকের ম্যাচে ওড়িশা এফসির এগেনস্টে। যে টিমটা গতকালকের ম্যাচের আগে তাদের লাস্ট 3টে ম্যাচ জিতেছিল, যে টিমের ফুটবলারগুলো এত ভালো ফুটবল খেলছিল, সেই টিমটার কেন হঠাৎ করে এরকম ডিফেন্সিভ ফুটবল খেলার প্রয়োজন হয়ে পড়লো সেটা আমি জানি না। হয়তো কোনো স্ট্র্যাটেজি ছিল কোচ হাবাসের, মোহনবাগান কোচ হাবাসের, বাট আমি জানি না যে কি দরকার পড়লো। এবং যে টিমটার এগেনস্টে মোহনবাগানের খেলা ছিল ওড়িশা, এবং জাহুবিহীন ওড়িশা, জাহুকে নিয়ে ওড়িশা এবং জাহুবিহীন ওড়িশা এফসি, এই দুটো টিমের মধ্যে কিন্তু অনেক ফারাক রয়েছে। জাহু এমন একটা প্লেয়ার যে মাঝখানে খেলে, সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবে ম্যাক্সিমাম তার রোলটা থাকে, বাট সে কিন্তু অ্যাটাকিংলিও নিজের টিমকে হেল্প করে এবং ডিফেন্সিভলিও হেল্প করে। তো সেই প্লেয়ারটা ওড়িশা এফসিতে না থাকা ওড়িশা এফসির জন্য একটা বড় ধরনের ধাক্কা কিন্তু ছিল গতকালকের ম্যাচে। তো সেই রকম একটা টিম যেখানে জাহু প্রেজেন্ট ছিল না গতকালকের ম্যাচে, সেই ওড়িশা এফসির এগেনস্টে মোহনবাগানের এই যে ডিফেন্সিভ ফুটবল, ডিফেন্সিভ স্ট্র্যাটেজি, সেটা কতটা যুক্তিযুক্ত ছিল আমি জানি না। তো তোমরা যদি গতকালকের ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্টসের স্টার্টিং 11টা দেখো ওড়িশা এফসির এগেনস্টে, সেটা দেখলেই তোমরা বুঝতে পারবে মোহনবাগান কোথাও না কোথাও একটু ম্যাচটা ডিফেন্সিভলি খেলতে নেমেছিল। মোহনবাগান সুপার জায়ান্টসের কোচ হাবাস হয়তো তার টিমকে একটু ডিফেন্সিভলি খেলাতে চেয়েছিলেন গতকালকের ম্যাচে ওড়িশা এফসির এগেনস্টে। তোমরা দেখো দীপক টাংরি একজন ডিস্ট্রাকটিভ মিডফিল্ডার, তিনি প্রতিপক্ষের খেলাটা মিডফিল্ডেই নষ্ট করার চেষ্টা করেন। আমি কোথাও না কোথাও এক্সপেক্ট করেছিলাম অভিষেক সূর্যবংশী খেলবেন হয়তো ওই মিডফিল্ড পজিশনে, যিনি ভালো খেলছিলেন লাস্ট কয়েকটা ম্যাচ ধরে, বাট সেখানে দীপক টাংরির থাকা। এছাড়া লিস্টন কোলাসো নর্থ ইস্টের এগেনস্টে অনবদ্য ফুটবল খেলেন, গোল করেন, সেই লিস্টন কোলাসোর স্টার্টিং 11-এ না থাকা, এমনকি পুরো 90 মিনিটস পুরো ম্যাচে লিস্টন কোলাসোকে না নামানো মাঠে, এই কয়েকটা জিনিস কিন্তু বলে দিচ্ছিল যে মোহনবাগান সুপার জায়ান্টসের কোচ হাবাস তিনি কোথাও না কোথাও ওড়িশা এফসির ম্যাচটাকে একটু ডিফেন্সিভলি ভাবছেন, ডিফেন্সিভলি অ্যাপ্রোচ করতে চাইছেন বা চাইছিলেন। লিস্টন কোলাসোকে খেলানো হয়নি, বাঁ দিক থেকে মনবীরকে খেলানো হয়। কোথাও না কোথাও তার মনে হয়েছিল যে বাঁ দিক থেকে মনবীরকে যদি খেলানো হয় তাহলে রয় কৃষ্ণাকে কোথাও না কোথাও কভার করতে সুবিধে হবে মনবীরের, কারণ মনবীরের ডিফেন্ডিং এবিলিটি তুলনামূলকভাবে ভালো লিস্টন কোলাসোর ডিফেন্ডিং এবিলিটির থেকে। সেক্ষেত্রে হয়তো উনি ভেবেছিলেন যে মনবীরকে দিয়ে রয় কৃষ্ণাকে কিছুটা কভার করবেন, রয় কৃষ্ণার যে থ্রেটটা যেটা তৈরি করতে পারতেন রয় কৃষ্ণার, সেটা আটকাবেন মনবীর। এবং রাইটে তিনি কিন্তু আশিস রায়কে এনেছিলেন। আশিস রায় খুব ভালো খেলেছেন, সেই প্রসঙ্গে পরে আসছি। তো দুটো টিমই খুব যে বিরাট ভালো ফুটবল খেলেছে সেরকমটা বলা যাবে না, 50-50 ম্যাচ হয়েছে, দুটো টিমই কয়েকটা করে চান্স পেয়েছে, দুটো টিমই ডিফেন্সিভ ফুটবল খেলেছে, ওড়িশাও ডিফেন্সিভ ফুটবল খেলেছে, বাট ওড়িশার ডিফেন্সিভ ফুটবলটা আমার মনে হয়েছে যুক্তিযুক্ত, কারণ তাদের টিমে গতকালকের ম্যাচে জাহু ছিল না। আমি বলেছি জাহু কতটা ভাইটাল প্লেয়ার তাদের টিমের জন্য। তো জাহু বিহীন ওড়িশা হয়তো চেয়েছিল যে এই ম্যাচটা আমরা হারবো না, অ্যাটলিস্ট 1 পয়েন্ট যাতে এই ম্যাচটা থেকে পাওয়া যায়। যে কোনো টিম জিততেই নামে মাঠে, সেটা ফুটবল হোক ক্রিকেট হোক। কালকেও মোহনবাগান ওড়িশা দুটো টিম জিততেই মাঠে নেমেছিল, বাট এই যে ড্রটা গতকালকের ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্টস এবং ওড়িশা এফসির মধ্যে, এই ড্রটা হয়তো সার্জিও লোবেরা ভালোভাবেই নেবেন, হয়তো এই 1 পয়েন্টটা তিনি খুশি হবেন। লিগ টেবিলের শীর্ষে এখনো পর্যন্ত ওড়িশা এফসি রয়েছে আইএসএল এর এই মরশুমের। তো ওড়িশা এফসি কোচ হয়তো খুশি হবেন এই 1 পয়েন্টটা, কারণ জাহু না থাকাটা তাদের টিমের জন্য একটা বড় ধাক্কা যে কোনো ম্যাচে, এবং সেই জায়গায় যেখানে মোহনবাগান সুপার জায়ান্টসের সাথে তাদের খেলতে হয়েছে গতকালকের ম্যাচে, একটা প্রবলতর প্রতিপক্ষ যে মোহনবাগান সুপার জায়ান্টস পরপর ম্যাচ জিতে আসছিল, দারুণ ফুটবল খেলছিল, তো সেই মোহনবাগান সুপার জায়ান্টসের এগেনস্টে জাহুকে ছাড়া নামা এবং সেখান থেকে ডিফেন্সিভ ফুটবল খেলে একটা পয়েন্ট পাওয়া, এটা কিন্তু পজিটিভ দিক সার্জিও লোবেরা এবং ওড়িশা এফসির জন্য। কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টস, ডেফিনেটলি মোহনবাগানের অ্যাওয়ে ম্যাচ ছিল,
সেখান থেকে 1 পয়েন্ট এসছে, ভালো জিনিস, পজিটিভ দিক। বাট সেখানে কি কোথাও না কোথাও এটা মনে হয়নি মোহনবাগান সুপার জায়ান্টস ম্যানেজমেন্টের বা তাদের যে কোচ ছিল অ্যান্টোনিও লোপেজ হাভাস, তার কি মনে হয়নি যে এটা একটা সুযোগ রয়েছে জাহুবিহীন ওড়িশাকে হারিয়ে ওই অ্যাওয়ে ম্যাচটা থেকে 3 পয়েন্ট পাওয়ার? একটা সুবর্ণ সুযোগ কিন্তু ছিল মোহনবাগানের কাছে কালকের ম্যাচটা থেকে পুরোপুরি 3 পয়েন্ট পেয়ে, ম্যাচটা জিতে 3 পয়েন্ট পেয়ে আইএসএল এর পয়েন্টস টেবিলে একেবারে শীর্ষে চলে যাওয়ার। সেই সুবর্ণ সুযোগটাকে কিন্তু ক্যাশ করতে পারলো না মোহনবাগান সুপার জায়ান্টস, সেটা কিন্তু তারা নষ্ট করলো এবং সেখানে কিন্তু ম্যাচটা ড্র করে ফেললো। তো একটা সুবর্ণ সুযোগ কিন্তু মোহনবাগানের কাছে ছিল, শুধুমাত্র তারা আইএসএল এর পয়েন্টস টেবিলে যে একে যেতে পারতো তাই নয়, তার একটা অ্যাডভান্টেজ পজিশনে কিন্তু থাকতো এই মরশুমের আইএসএল এর লিগ শিল্ড জয়ের ক্ষেত্রে। বাকি টিমগুলোর তুলনায় কিছুটা অ্যাডভান্টেজ পজিশনে কিন্তু তারা থাকতো, বাট সেই সুযোগটা কিন্তু তারা মিস করলো, সুযোগের সৎ ব্যবহার কিন্তু তারা করতে পারলো না। এই ছোট ছোট সিচুয়েশন, ছোট ছোট মোমেন্টগুলোকেই কিন্তু ক্যাশ করতে হয়, সেই সুবিধাগুলোর কিন্তু সৎ ব্যবহার করতে হয়, যেটা কিন্তু গতকালকের আইএসএল এর ম্যাচে ওড়িশা এফসির এগেনস্টে করতে পারলো না মোহনবাগান সুপার জায়ান্টস। তো মোহনবাগান সুপার জায়ান্টস, ওড়িশা এফসি দুটো টিমই খুব ডিফেন্সিভ ফুটবল খেলেছে, আমার অন্তত তাই মনে হয়েছে। বাট দুটো টিমই কিন্তু চান্স পেয়েছিল, দুটো টিমই গোল করার চান্স কিন্তু পেয়েছিল। সেক্ষেত্রে প্রথমে যদি আমি বলি ওড়িশা এফসির কথা, তারা যে সমস্ত গোলের সুযোগগুলো পেয়েছিল সেইগুলোর তুলনায় মোহনবাগান যে গোলের সুযোগগুলো পেয়েছিল, গোল করার সুযোগ পেয়েছিল, সেই সুযোগগুলো কিন্তু বেশি সহজ ছিল। ওড়িশা এফসির ক্ষেত্রে যেমন দিয়েগো মরিসিওর একটা শট পোস্টে লেগেছিল, রয় কৃষ্ণা কয়েকবার থ্রেট তৈরি করার চেষ্টা করেছিল, বাট সেভাবে কিন্তু কোনো অ্যাটাকই বিপজ্জনক মনে হয়নি ওড়িশা এফসির। একটা ক্ষেত্রে আমার মনে পড়ছে ইসাক রালতে, তার কিন্তু একটা শট, চিপ শট বলো যাই বলো, আনওয়ার আলীর ভুল ছিল, সেটা ইসাক রালতের পায়ে চলে যায় এবং সেখান থেকে যে শটটা সে মেরেছিল চিপ শটের মতো, সেটা কিন্তু মোহনবাগানের গোলে চলে যাচ্ছিল, বাট সেখানে কিন্তু বিশাল খেত খুব ভালো সেভ করেছিলেন। তো এই কয়েকটা অ্যাটাক ছাড়া ওড়িশা এফসি কিন্তু বিরাট যে ডেঞ্জারাস কিছু অ্যাটাক করেছে মোহনবাগানের বক্সে বা মোহনবাগান গোল খেয়ে যাবে এরকম কিছু সিচুয়েশন ক্রিয়েট করেছে সেরকম কিন্তু নয়। অপরদিকে যদি আমি মোহনবাগান সুপার জায়ান্টসের কথা বলি, তারা যে সুযোগগুলো পেয়েছিল সেগুলো কিন্তু সদ্ব্যবহার করা উচিত ছিল। স্পেশালি আমার একটা প্লেয়ারের কথাই মাথায় আসছে, আমার মনে হয় শুধু আমার নয়, যারা যারা মোহনবাগান সাপোর্টার রয়েছেন প্রত্যেকেরই একটা ফুটবলারের কথাই মাথায় আসবে গতকালকের ম্যাচ দেখার পর, তিনি যেভাবে মিস করেছেন, তার নাম হচ্ছেন আর্মান্দো সাদিকু। আর্মান্দো সাদিকু যে মিসগুলো যে জায়গা থেকে কালকে করেছেন, আমার মনে হয় আর্মান্দো সাদিকু যার ওপর আমরা বিশ্বাস করতে শুরু করেছিলাম অ্যান্টোনিও লোপেজ হাভাসের কোচিংয়ের আন্ডারে, যার ওপর আমরা বিশ্বাস রাখতে শুরু করেছিলাম যে তিনি হয়তো আবার ভালো কিছু করবেন, হয়তো ভালো ফর্মে ফিরিয়ে আনবেন, মোহনবাগানের জার্সি গায়ে ভালো কিছু করবেন, গোল করবেন, তার ওপর যে বিশ্বাসটা রেখেছিলাম বা মোহনবাগান সমর্থকরা রেখেছিল, সেই বিশ্বাসটা হয়তো অনেকটাই নষ্ট হয়ে গেল। কারণ যেভাবে তিনি সহজ সুযোগগুলো নষ্ট করেছেন, প্রায় দুটো তিনটে ক্ষেত্রে কিন্তু তিনি গোল করতে পারতেন, একটিতেও তিনি গোল করতে পারেনি, প্রত্যেকটাতেই ব্যর্থ হলেন। এবং বলা যায় আর্মান্দো সাদিকুর গোল মিসের খেসারত কিন্তু দিতে হলো মোহনবাগানকে, মোহনবাগান সুপার জায়ান্টসকে, এমবিএসজি-কে। এরপর আমি জানি না বাকি যে ম্যাচগুলোর পড়ে রয়েছে মোহনবাগান সুপার জায়ান্টসের এই আইএসএল এ, আমি জানি না আর্মান্দো সাদিকু কটা ম্যাচে স্টার্টিং 11-এ থাকবেন, কটা ম্যাচে তাকে স্টার্টিং 11-এ রাখা হবে। হয়তো জেসন কামিংসকেই আমরা ম্যাক্সিমাম ম্যাচে স্টার্ট করতে দেখবো। আমি এটা বলছি না যে জেসন কামিংসকে স্টার্ট করালেই বিরাট কিছু ফারাক তিনি গড়ে দেবেন বা গতকালকের ম্যাচে বিরাট কিছু ফারাক তিনি গড়ে দিতেন, সেরকমটা বলছি না। বাট যেভাবে বিশ্বাসটা নষ্ট হয়েছে আমার মনে হয় আর্মান্দো সাদিকুর প্রতি, যে আস্থাটা রেখেছিলেন কোচ হাভাস এবং মোহনবাগান সমর্থকরা, যেটা এতটাই হার্ট হয়েছে, তারপরে আমার মনে হয় সাদিকুকে স্টার্টিং 11-এ কতটা সুযোগ দেবেন হাভাস বা কতটা মোহনবাগান সমর্থকরা অ্যাকসেপ্ট করতে পারবেন, সেটাই কিন্তু এখন দেখতে হবে। তো যাই হোক, অ্যাটাকিংলি মোহনবাগান সুপার জায়ান্টস কিন্তু খুব একটা কিছু করতে পারেনি। সাদিকুর চান্সগুলো তো একদম ওপেন চান্স ছিল, সেখান থেকে গোল করা উচিত ছিল। সাহাল আব্দুল সামাদ, কেরালা ব্লাস্টার্স থেকে আমি দেখে আসছি তাকে, যখন তিনি কেরালা ব্লাস্টার্সে খেলতেন, সাহাল আব্দুল সামাদ 2-3টে ম্যাচ খুব ভালো ফুটবল খেলেন, বাট 2-3টে ম্যাচে কিন্তু খুব অ্যাভারেজ ফুটবল খেলেন। কালকে চেষ্টা করেছেন, বাট সেরকম আহামরি কিন্তু কিছু করতে পারেনি। দিমিত্রি পেট্রাটোস টোটালি আমার মনে হয় কালকে অফ কালার ছিলেন। শুধুমাত্র পেট্রাটোস নয়, মিডফিল্ডে জনি কাউকো, এই দুজনের থেকে কিন্তু আমাদের এক্সপেকটেশন বেশি থাকে যখন মোহনবাগান সুপার জায়ান্টস খেলতে নামে এখন কোনো ম্যাচে, বাট দুজনেই কিন্তু কালকে অফ কালার ছিলেন। সেক্ষেত্রে আমার মনে হয় জনি কাউকোকে আরো বেশি লোড নেওয়া উচিত ছিল। এখনো পুরোপুরি আমার কোথাও না কোথাও মনে হচ্ছে জনি কাউকো ম্যাচ ফিট নন।
হয়তো ম্যাচ খেলতে খেলতে তার ফিটনেসটা আবার চলে আসবে। মনবীর সিং আমার মনে হয় যতটা ডান দিকে সাবলীল ভাবে তিনি খেলেন, বাম দিকে ততটাও সাবলীল ভাবে তিনি খেলতে পারেন না। হয়তো তার ডিফেন্ডিং কোয়ালিটি কিছুটা ভালো বলে তাকে বাঁ দিকে নামানো হয়েছিল। লিস্টন কোলাসোর থেকে ভালো ডিফেন্ডিং এবিলিটি বা ডিফেন্ডিং কোয়ালিটি মনবীরের, তাই তাকে বাঁ দিকে শিফট করানো হয়েছিল যাতে তিনি রয় কৃষ্ণার যে অ্যাটাকগুলো আসবে সেগুলোকে যাতে তিনি আটকাতে পারেন। বাট তার অ্যাটাকিং যে খেলাটা, যেটা আমরা ডান দিক থেকে দেখতে অভ্যস্ত, সেই খেলাটা কিন্তু বাঁ দিক থেকে ততটাও চোখে পড়েনি। দু একটা ক্ষেত্রে তিনি ঢুকে গিয়েছিলেন ওড়িশা এফসির বক্সে, যেখান থেকে থ্রেট ক্রিয়েট করার চেষ্টা করেছিলেন, বাট সেরকম ভাবে বাদ বাকি ম্যাচে কিন্তু তাকে সেভাবে খুঁজে পাওয়া যায়নি। আশিস রায় এই প্লেয়ারটা কিন্তু অনেকদিন পর আমার চোখে খুব ভালো ফুটবল খেলেছে। কালকে গেমটার মধ্যে সবচেয়ে বেশি ইনভলভ যদি কেউ থেকে থাকে তার মধ্যে একজন, মোহনবাগানের হয়ে অবশ্যই তার মধ্যে একজন আশিস রায়। ডিফেন্সিভলি মোহনবাগান কালকে কিন্তু খুব ভালো ফুটবল খেলেছে। স্বাভাবিকভাবেই তাদের মেন মোটোটাই আমার মনে হয়েছিল যে গোল কিছুতেই খাবে না, গোল কিছুতেই হজম করা চলবে না, এরকম একটা মোটিভ নিয়ে কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টসের প্লেয়াররা মাঠে নেমেছিল এবং ডিফেন্সিভলি ভালোই খেলেছে। দু একটা ভুল কিন্তু আনওয়ার করেছিল, বাট আনওয়ারও ভালো খেলেছে। সুভাশিস বোস অনবদ্য ফুটবল, হেক্টর ইউসে দারুণ, বিশাল কাইত কয়েকটা ক্ষেত্রে খুব ভালো সেভ করেছে। বাট মোহনবাগানের গতকালকে যে ম্যাচটা আমি দেখলাম, আশিস এবং সুভাশিস এই দুজন কিন্তু অনবদ্য দুর্দান্ত ফুটবল কিন্তু খেলেছে। অপরদিকে যদি আমি ওড়িশা এফসির কথা বলি, পুইটিয়া ছেলেটা কিন্তু দারুণ ফুটবল খেলেছে। লেনি রড্রিগেজ ভালো খেলেছেন। রয় কৃষ্ণা নতুন করে কিছু বলার নেই, তিনি যে ম্যাচই খেলেন নিজের 100% দেওয়ার চেষ্টা করেন, প্রচুর এফোর্ট দিয়ে খেলেন, ওপরে উঠে নিচে নেমে দারুণ ফুটবল কিন্তু রয় কৃষ্ণা খেলেছেন। বাট সেভাবে তাকে বিপজ্জনক হতে দেননি সুভাশিস বোস, মনবীর এরা। দিয়েগো মরিসিও একটা শট তার পোস্টে লেগেছিল। আর একজন প্লেয়ারের কথা বলতেই হবে, আমের আনওয়াডে, দারুণ ফুটবল খেলেছে আমের আনওয়াডে ওড়িশা এফসির হয়ে। কার্লোস ডেলগাডো কয়েকটা ক্ষেত্রে ভুলচুক করে ফেলেছিলেন, বাট ওভারঅল ওড়িশার ডিফেন্সও কিন্তু ভালোই ছিল। সাদিকুর 2-3টে চান্সকে যদি আমি ছেড়ে দিই, বাদ বাকি টাইমটা কিন্তু ওড়িশা এফসি ভালোই ডিফেন্স করেছিল। অমরিন্দর সিং ওড়িশা এফসির গোলকিপার খুব ভালো গোলকিপিং করেছেন, কয়েকটা ক্ষেত্রে দারুণ বাঁচিয়েছেন আমি বলবো ওড়িশা এফসিকে গোল খাওয়ার হাত থেকে। না হলে কিন্তু মোহনবাগানের ফেভারে ম্যাচটা যেতেই পারত। অবশ্যই সেখানে সাদিকুকে গোল করতে হতো, গোলটা তিনি মিস করেছেন। তো ম্যাচটা মোটামুটি 50-50 ছিল, ম্যাচটা ড্র হয়ে গেল এবং হাবাস আমার মনে হয় 1 পয়েন্ট পেয়ে খুশি হবেন, কারণ তার স্ট্র্যাটেজি হয়তো কোথাও ছিল যে গোল খাবো না, অন্তত 1 পয়েন্ট আমার দরকার। কারণ তিনি যে চেঞ্জগুলো করেন, লিস্টন কোলাসোকে তিনি লাস্ট 20-25 মিনিট আনতে পারতেন ম্যাচের, সেটাও তিনি আনেননি। কোথাও না কোথাও তার একটা ভয় ছিল যে লিস্টনকে যদি বাঁ দিক থেকে নামানো হয়, সেখানে লিস্টনের ডিফেন্ডিং এবিলিটি ততটা ভালো না, কোয়ালিটি ভালো না, সেক্ষেত্রে যদি রয় কৃষ্ণা কোনো থ্রেট তৈরি করেন মোহনবাগান ডিফেন্সে এবং যদি গোল হয়ে যায়, সেই ভয়ে হয়তো তিনি লিস্টন কোলাসোকে নামাননি। কিয়ান নাসিরিকে নামানো যেত, নামাননি, বা আরমান্দো সাদিকুকে তুলে জেসন কামিংসকে অনেকটা পরের দিকে নামানো হয়েছে, সাহাল আব্দুল সামাদকে তুলে অনিরুদ্ধ থাপাকে নামানো হয়েছে। তো অ্যাটাকিং চেঞ্জ যে বিরাট কিছু তিনি করেছিলেন গতকালকের ম্যাচে, সেরকমটা নয়। তার মানে তার চেঞ্জ বা তার স্টার্টিং 11 নামানো, তার ট্যাকটিক্স, তার স্ট্র্যাটেজি দেখে কোনোভাবে মনে হচ্ছিল তিনি গোল খেতে রাজি নন। তো তার লাইন আপ নামানো, স্টার্টিং 11 নামানো, সবকিছু দেখেই তার সেরকমটাই মনে হচ্ছিল যে হয়তো তার মধ্যে ভয় ছিল যদি মোহনবাগান গোল খেয়ে যায়, যদি গোলটা শোধ দিতে না পারে, সেক্ষেত্রে হয়তো 1 পয়েন্টও মোহনবাগান পাবে না, সেটা হয়তো আরো খারাপ হতো মোহনবাগানের জন্য। তো সেদিক থেকে হয়তো অ্যান্টোনিও লোপেজ হাবাস 1 পয়েন্ট পেয়ে, অ্যাওয়ে ম্যাচ থেকে 1 পয়েন্ট পেয়ে খুশি হবেন। তো এই ম্যাচটা ড্রয়ের ফলে কিন্তু মোহনবাগান টপে যেতে পারলো না আইএসএল এর পয়েন্টস টেবিলে এবং এই মুহূর্তে কিন্তু তৃতীয় স্থানে রইল। ওড়িশা এফসি একেই রয়েছে। আজকে একটা ম্যাচ রয়েছে আইএসএল এর, গুরুত্বপূর্ণ ম্যাচ, কেরালা ব্লাস্টার্স এর সাথে কিন্তু এগেনস্টে কিন্তু খেলতে নামবে এফসি গোয়া। সেইখানে যদি এফসি গোয়া জিতে যায় তাহলে কিন্তু এফসি গোয়া মোহনবাগানকে টপকে যাবে। তো দেখা যাক আলটিমেটলি লিগ শিল্ডের দৌড়টা কে জিতবে, সেটা কিন্তু আরো জমে গেল গতকালকের ম্যাচটা ড্র হওয়ার ফলে। ওড়িশা এফসি এবং মোহনবাগান সুপার জায়ান্টস দুটো টিমে 1 পয়েন্ট করে পেল এবং এতে সবচেয়ে বেশি খুশি হবে বা প্রফিট হবে আমার মনে হয় মুম্বাই সিটি এফসি এবং এফসি গোয়ার। তো এই দুটো টিম কিন্তু প্রফিট দেখবে, কারণ পরবর্তী ম্যাচগুলো যদি ভালো কিছু করতে পারে মুম্বাই সিটি এফসি এবং এফসি গোয়া, তারা কিন্তু অ্যাডভান্টেজ পজিশনে চলে যাবে লিগ শিল্ড জয়ের, এবারের আইএসএল এর যে লিগ শিল্ড সেটা জয়ের। তো ভালো ফুটবল দেখার এক্সপেক্টেশন ছিল, বাট সেরকম কিছু হলো না।
দেখা যাক আলটিমেটলি কি হয়। লিগ শিল্ড কিন্তু কে পাবে সেটা এখন থেকে বোঝা যাচ্ছে না। আরো 3-4টে ম্যাচ প্রত্যেকটা টিমের হলে হয়তো আমরা বুঝতে পারবো যে আলটিমেটলি লিগ শিল্ড এবারে আইএসএল এ সেটা কে পেতে পারে বা কোন দু একটা টিমের মধ্যে লড়াইটা ফাইনালি হতে পারে। তো এই ভিডিওটায় এইটুকুই বলার ছিল। এই ভিডিওটায় নিজের মতো করে গতকাল যে ম্যাচটা হয়েছিল মোহনবাগান সুপার জায়ান্টস এবং ওড়িশা এফসির মধ্যে, মোহনবাগানের অ্যাওয়ে ম্যাচ ছিল, আইএসএল এর যে ম্যাচটা ছিল গতকাল, সেই ম্যাচটা নিজের মতো করে ম্যাচ রিভিউ করার চেষ্টা করলাম। তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানিও। বাকি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো। এছাড়াও বলবো যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে অলে ক্লিক করে দিও এই রকম ভিডিও পাওয়ার জন্য। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখনকার মতো